প্রিয় শিক্ষার্থী, রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন সম্পর্কে আলোচনা করব। এই গুণগত রসায়নের আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইলেকট্রনের বিন্যাসের কতগুলি নিয়মের উপরে। প্রথমে একটা আমরা আলোচনা করেছি আব্বাউ নীতি অনুসারে, তারপরে গত আরেক ক্লাসে আমরা আলোচনা করেছি পলির বর্জন নীতি অনুসারে। আজকে নতুন যে নিয়ম আলোচনা করব সেই নিয়মটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ড একজন বিজ্ঞানী, তার নীতি অনুসারে আজকের আলোচ্য বিষয়। হুন্ডের নীতিটা কি হচ্ছে? হুন্ডের নীতিটা হচ্ছে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে সজ্জিত হবে যেন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে এবং তাদের স্পিন একইমুখী হয়। তাহলে কি বলছে? সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে সজ্জিত হবে যেন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে এবং তাদের স্পিন একইমুখী হয়। তাহলে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল বলতে আমরা কি বুঝি? যেরকম পি অরবিটাল, পিতে আমরা দেখেছি তিনটি অরবিটাল আছে, px, py, pz। এই তিনটা অরবিটালকেই বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে সজ্জিত হবে যেন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে এবং তাদের স্পিন একইমুখী হয়। এস অরবিটালে এস উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল আছে, সেখানে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল হওয়ার সুযোগ নাই। সুতরাং এস উপশক্তি স্তরের জন্য আমাদের এই হুন্ডের নীতিটা প্রয়োগ হবে না। পি উপশক্তি স্তরে তিনটা অরবিটাল আমরা পেয়েছি, px, py, pz। ডিতে আমরা পেয়েছি 5টি অরবিটাল। তাহলে পি এবং ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এই হুন্ডের নীতিটা মেনে চলবে। তাহলে কি বলছে হুন্ডের নীতিতে? হুন্ডের নীতিতে বলছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে সজ্জিত হবে যেন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে। আসো তাহলে মনে করি পি অরবিটালে দুটি ইলেকট্রন আছে, তাহলে সেটা px এবং py এ থাকবে। হ্যাঁ, সেটা px এই দুইটা, py pz ফাঁকা সেরকম হবে না। তাহলে দুইটা ইলেকট্রন আছে, তাহলে px একটি, py একটি, pz এর ফাঁকা। যেহেতু ইলেকট্রন নাই সেই জন্য pz ফাঁকা। তাহলে বিজোড় অবস্থায় আছে এবং তাদের স্পিন একই। ঘড়ির কাঁটার দিকে হলে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত হলে ঘড়ির কাঁটার বিপরীত। এখন মনে করো পি অরবিটালে তিনটা ইলেকট্রন আছে, তাহলে কি থাকছে? ওই px একটা, py একটা, pz একটা বিজোড় অবস্থায় আছে, সবগুলি বিজোড় অবস্থায় এবং তাদের স্পিন একইমুখী। হ্যাঁ, কখনোই এখান থেকে একটি ইলেকট্রন এখানে px এ দুইটি, py একটি, pz 0 এই অবস্থায় তিনটি হবে না। এখন মনে করো পি অরবিটালে 4টি ইলেকট্রন আছে, তাহলে প্রথমে কি হচ্ছে? ওই সর্বাধিক বিজোড় অবস্থায় থাকার জন্য px, py, pz একটা একটা ইলেকট্রন, আর যে অতিরিক্ত যে ইলেকট্রন চতুর্থ ইলেকট্রন সেটা আবার px এ আসছে এবং px এ আসার সময় সেটার স্পিন বিপরীতমুখী হচ্ছে। কারণ আমরা জানি প্রতিটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে, বিপরীত স্পিনযুক্ত দুটো ইলেকট্রন থাকতে পারে, আমরা যেটা পলির বর্জন নীতিতে পড়েছি। তাহলে এই px এ দুইটা ইলেকট্রন আছে, তাহলে একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এই চারটা পি অরবিটালে যদি কোনো কারণে 4টি অরবিটাল ইলেকট্রন থাকে, তাহলে প্রথম ইলেকট্রনটা px এ, py এ, pz এ পূর্ণ হওয়ার পরে পরবর্তীতে ইলেকট্রনটা আবার px থেকে পূর্ণ হবে। অনুরূপভাবে ডিতে dxy, dyz, dzx, dx²y², dz², এই 5টি অরবিটাল আছে। তাহলে ডিতে যদি 4টি ইলেকট্রন থাকে তাহলে সে কি হবে? এই বিজোড় ভাবে
একটা একটা করে ইলেকট্রন বিজোড়ভাবে থাকবে এবং তাদের স্পিন একইমুখী হবে, অর্থাৎ dx dy dz dz এর x স্কয়ার y স্কয়ার এইভাবে একইমুখী আছে এবং তাদের স্পিন একইমুখী। ডিতে 5টা ইলেকট্রন থাকলে সেরকম 5টা অরবিটালে 5টা বিজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন একইমুখী হবে। হ্যাঁ, তাদের স্পিনে একইমুখী। আবার ডিতে মনে করি যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে প্রথমে এই 5টা বিজোড় অবস্থায় থাকবে, তারপরে ষষ্ঠ যেটা শেষ ইলেকট্রনটা সেটা আবার শুরুর অরবিটালে প্রবেশ করবে, কিন্তু তার স্পিন হবে বিপরীত। তাইলে আমাদের কি হচ্ছে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে সজ্জিত হবে যেন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে এবং তাদের স্পিন একইমুখী হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা পিতে দেখলাম P2 ইলেকট্রন P3 P4 এ এইভাবে বিন্যাস হয়েছে, একইভাবে D4 D5 D6এও এইভাবে বিন্যাস হয়েছে। এখন আমরা একটা উদাহরণ আসি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। সেটাকে আমরা যদি একটু ভেঙে লিখি 1s2 2s2 2px1 2py1 2pz1 এইভাবে থাকবে। তাহলে হুন্ডের নীতি অনুসারে তাহলে থাকছে কি 1s এ একটা ইলেকট্রন বিপরীত ইলেকট্রন, হ্যাঁ, তারপর 2s এর একটা বিপরীত এবং 2px 2py 2pz এ বিজোড় অবস্থায়। তাহলে নাইট্রোজেনের প্রথম ইলেকট্রন এখানে, দ্বিতীয় ইলেকট্রন এখানে, তৃতীয় ইলেকট্রন এখানে, চতুর্থ ইলেকট্রন এখানে, পঞ্চম ইলেকট্রন এখানে, ষষ্ঠ এবং সপ্তম ইলেকট্রন এখানে। এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে। এবার আসো অক্সিজেনের বেলায়। তাহলে অক্সিজেনে 1s2 2s2 2p4, তাহলে 1s2 2s2 2px 2py1 2pz1। তাহলে কেমন করে হয়েছে, 1s এ 2টা ইলেকট্রন, 2s এ 2টা ইলেকট্রন, 2px এ প্রথমে একটি ইলেকট্রন, y একটি ইলেকট্রন, z ইলেকট্রন এবং শেষ ইলেকট্রনটা আবার কোথায় আসছে, এই px এ। তাহলে এখানে এটা 5টা নাম্বার ইলেকট্রন, 6 নাম্বার ইলেকট্রন, 7 নাম্বার ইলেকট্রন, অষ্টম ইলেকট্রনটা এখানে আসছে বিপরীত স্পিনে। হ্যাঁ, অষ্টম নাম্বার ইলেকট্রনটা এখানে আসছে কিসে, বিপরীত স্পিনে। তাহলে আমাদের কি হচ্ছে, দেখা যাচ্ছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে সজ্জিত থাকবে যেন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা দেখছি পি অরবিটাল আংশিক পূর্ণ অবস্থায় যখন আছে, P2 থাকতে পারে, P3 থাকতে পারে, P4 থাকতে পারে। তাহলে তাদের বিন্যাসটা হুন্ডের নীতি অনুসারে প্রথমে বিজোড় অবস্থায় থাকবে, তারপরে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে ওই শুরুর থেকে অর্থাৎ px py pz এর শুরুর থেকে আবার ইলেকট্রন বিন্যাসটা পূর্ণ হতে থাকবে ইলেকট্রনের মধ্যে। তাহলে আমরা আরও একটি দুটি উদাহরণ দিয়ে দেখতে পারি যে এটার বিন্যাসটা কেমন হচ্ছে। আমরা সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p2। তাহলে সর্ববহিষ্ঠটাই শুধু আমি আঁকছি 3s 3p। তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নাই, 3px 3py 3pz 3s। তাহলে এখানে পর্যন্ত কত হচ্ছে, 2 2 4 4 আর 6 10। তাহলে এখানে কত আছে, 3 আছে, 11 নম্বর ইলেকট্রনটা আছে এবং 12 নম্বর ইলেকট্রনটা আছে। 13 নম্বর ইলেকট্রন px এ, 14 নম্বর ইলেকট্রন 3py। ঠিক আছে, সেরকম ফসফরাস আমরা দেখতে পারি, অথবা আমরা
সালফার দেখি। সালফারে 1s2 2s2 2p6 3s2 3p4, তাহলে 3sa দুইটা, একটা একটা আছে আরেকটা, তাহলে 3sa 3px 3py 3pz, 11 নম্বর ইলেকট্রন, 12 নম্বর ইলেকট্রন, 13 14 15 16, হ্যাঁ, তাহলে পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে ইলেকট্রন বিন্যাসটা এভাবে থাকে। তাহলে আরেকটি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, সেটা হচ্ছে ক্রোমিয়াম 24, আয়রন 26, ক্রোমিয়ামে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, 4sa দুটি, ডিতে 5টা অরবিটাল, তারপরে 3d তে 6টা ইলেকট্রন আছে। তাহলে 3d অরবিটাল সংখ্যা কত? 5টা। তাহলে প্রথমে 5টি বিজোড় অবস্থায় একই স্পিনে থাকবে এবং ষষ্ঠ ইলেকট্রনটা আবার এখানে আসছে। তাহলে এখানে আমাদের আবহাওয়া নীতি অনুসারে আমরা দেখেছি যে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, 3dর আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমাদের এদূর পর্যন্ত কত? 18টা ইলেকট্রন আছে। 18টা ইলেকট্রন, এদূর পর্যন্ত 18টি ইলেকট্রন। তাহলে 4s এ আমাদের কি হচ্ছে? 4s এ 19, তারপরে 20 21 22 23 এবং 24, ঠিক আছে? 19 20 21 22 23 24, সেরকম ক্রোমিয়ামের তাহলে 24। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এইভাবে হুন্ডের নীতি অনুসারে। আয়রনের 26, হুন্ডের নীতি অনুসারে এখানে 19 20 21 22 23 24 25 আর এখানে 26। তাহলে 26 পরে আরেকটা ইলেকট্রন হলে 27 28 29 30 এইভাবে যাবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে হুন্ডের নীতিতে কি বলছে যে সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসে একই শক্তি সম্পন্ন অরবিটালে সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিড একইমুখী হবে। তাহলে আমরা কয়েকটি ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পেলাম যে হুন্ডের নীতিতে আমরা দেখছি ইলেকট্রন বিন্যাসে, যেরকম এখানে সিলিকনের বেলায় 3px1 3py1 3pz এ 9 ইলেকট্রন, কোনো ইলেকট্রন নাই। এখান থেকে y থেকে একটা ইলেকট্রন এখানে এসে 3px2 3py0 3pz0 এরকম হবে না, অর্থাৎ এই ধরনের এখানে দুইটি ইলেকট্রন আছে, এই দুইটা বাদ, হ্যাঁ, এই ধরনের হবে না। y 3pz এটা হবে না।
এই ধরনের বিন্যাস হবে না। তার কারণ হচ্ছে যে ওই আমরা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকতে হবে। সেই জন্য 13 এবং 14 নাম্বার ইলেকট্রনটা px py এ প্রবেশ করছে। এখানে 13 14 একসাথে আসবে না। 13 নাম্বার এবং 14 নাম্বার ইলেকট্রন এখানে হবে না। তাইলে এই বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে হুন্ডের নীতিতে কি বলছে, সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন একইমুখী হবে। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলি করতে পারবো। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের কয়টা নিয়ম পড়েছি? একটা হচ্ছে আউবাউ নীতি, একটা পলির বর্জন নীতি, আর একটি হচ্ছে হুন্ডের নীতি। আউবাউ নীতিতে কি আছে? আউবাউ নীতিতে হচ্ছে n+l এর নীতি অনুসারে যার শক্তি কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে, যার শক্তি বেশি ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করবে। এই উদাহরণগুলিতে আমরা দেখেছি 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করেছে, তারপরে 3d। সেই জন্য 4s এর ইলেকট্রন দুইটা 19 নাম্বার এবং 20 নাম্বার ইলেকট্রন, তারপরে 3d তে 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার এইভাবে আসছে। তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় আমরা কি আউবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা হয়েছে। আবার এইটা হচ্ছে কিভাবে? হুন্ডের নীতি অনুসারে। আর সবাই বিজোড় অবস্থায় থাকবে, এটা হচ্ছে পলির বর্জনের মধ্যে, এবং সবগুলির মান আমাদের কোয়ান্টাম সংখ্যার মান পলির বর্জনে আমরা বলেছি তিনটা মান একই হলেও চতুর্থ মান একই হবে না। আর হুন্ডের নীতিতে বলেছি যে প্রত্যেকটা একা বিজোড় অবস্থায় থাকবে, প্রত্যেকটা অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। জোড়া হবে কখন? যখন সম্পূর্ণটা পূর্ণ হবে। পূর্ণ হওয়ার পরে অতিরিক্ত ইলেকট্রন যেটা থাকবে তখন আবার শুরু থেকে সেটা জোড়া হবে। যেরকম এখানে 6টি ইলেকট্রন আছে, 5টা অরবিটালে প্রত্যেকটাই একটা একটা করে পূর্ণ হয়ে গেছে একই স্পিন, একই দিকের স্পিনে। তারপরে পরবর্তীতে এই যে 21, 22, 23, 24, 25, 26 নাম্বার ইলেকট্রনটা 25-এর পাশে বসে নাই, 26 নাম্বার ইলেকট্রনটা আবার কোথায় আসছে? ওই 21-এর পাশে বসবে। এবং কিভাবে বসেছে? তার বিপরীত স্পিন। তাহলে আমাদের দেখা যাচ্ছে সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন সবসময় একইমুখী হবে। ধন্যবাদ সবাইকে।